ছেলে যখন বাপকে সরাসরি চ্যালেঞ্জ করে তখন বুঝে নিতে হবে সেই ছেলের পিছনে তার আশেপাশের বা তার পেছনে কোনো বড় মাথা অবশ্যই আছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস সেই ছেলের আর সেই ছেলের পিছনে থাকা ব্যক্তির মাথায় রাখা অবশ্যই উচিত যে বাপ সর্বদা বাপই থাকে। যাই হোক, আমি কেন বলছি কথাটা ভিডিও থাম্বনেলে বুঝে গেছেন। যখন কোনো ছোট খেলোয়াড় বড় খেলোয়াড়কে সরাসরি চ্যালেঞ্জ করে তার পেছনে অন্য কারো শক্তি লুকিয়ে অবশ্যই থাকে, এবং আজ সেই একই চিত্র আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাংলাদেশ যা একসময় ভারতের নিরাপত্তায় ছত্রছায়ার নিচে নিজেকে নিরাপদ মনে করত, এখন সেই ভারতই বঙ্গোপসাগরে চ্যালেঞ্জ জানানোর স্বপ্ন দেখছে, ভারতের সাথে লড়াইয়ের স্বপ্ন দেখছে। প্রথমে শিলিগুড়ি করিডোরে অর্থাৎ চিকেন নেক্স নিয়ে স্টেটমেন্ট দেওয়া শুরু হলো, তারপর ভারত বিরোধী বক্তব্য দেওয়া হলো, এখন এই বিষয়টি সরাসরি বঙ্গোপসাগর পর্যন্ত তারা পৌঁছে নিয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, হঠাৎ বাংলাদেশ এত আক্রমণাত্মক কেন হয়ে উঠল? এটাই কি কেবল ঢাকার চিন্তাভাবনা, নাকি এর পেছনে চীনের পুরো গেম প্ল্যান কাজ করছে? তো চলুন জানা যাক এই প্রশ্নগুলোর উত্তর। তো দেখুন, সবার প্রথমত বঙ্গোপসাগর কেবল জলের কোনো একটা অংশ নয়, এটি হচ্ছে ভারতের কৌশলগত শক্তি, বাণিজ্যিক লাইফলাইন এবং ইন্দো প্যাসিফিক কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি সেই এলাকা যেখানে ভারতীয় নৌবাহিনীর আধিপত্য রয়েছে, যেখানে ভারতের একমাত্র নেট সিকিউরিটি প্রোভাইডার মনে করা হয়। কিন্তু এখন এই এলাকাতেই বাংলাদেশ বিমান বাহিনী নিজেদের শক্তি বাড়ানোর স্বপ্ন দেখছে, আর এই স্বপ্নের নাম হলো বাংলাদেশের স্বপ্ন ইউরোফাইটার টাইফুন। হ্যাঁ, গত বছর 9 ডিসেম্বর 2025 বাংলাদেশ ইতালির সাথে ইউরোফাইটার জেট নিয়ে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে। এখন অনেকেই ভাববেন যে এটি কোনো চূড়ান্ত চুক্তি ছিল কিনা। তো দেখুন, লেটার অফ ইন্টেন্ট এর অর্থ হলো প্রাথমিক ইচ্ছা প্রকাশ করা, মানে আপনি একটা ফাইটার জেট কিনতে চাইছেন, তার আপনার কোন ফাইটারের প্রতি ইন্টারেস্ট বা ইচ্ছা আছে সেটাই জানানো। কিন্তু আসল গল্পটি এর পিছনে লুকিয়ে থাকার উদ্দেশ্যের মধ্যে রয়েছে। এবার জেনে নিন যে বাংলাদেশ কেন ইউরোফাইটারের মতো উন্নত যুদ্ধ বিমান চায়। আসলে এখনো পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর কাছে যে ফাইটার জেটগুলো রয়েছে সেগুলো বেশিরভাগটাই পুরনো চীনা বা রুশ প্ল্যাটফর্মের। সেগুলো রেঞ্জও কিন্তু সীমিত, যেগুলোকে এক কথায় ভাঙড়ি মাল বলা যেতে পারে, যেগুলো একমাত্র ভাঙড়িওয়ালার কাছে টিনের দামে বিক্রি হয় বা হবে। এই মালগুলোর আঘাত আনার ক্ষমতা অতীব সীমিত, এবং সেগুলো বঙ্গোপসাগরে ভারতকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর জন্য একদমই যোগ্য নয়। কিন্তু পশ্চিমা দেশের ইউরোফাইটার টাইফুন পুরো চিত্রকেই কিন্তু বদলে দিতে পারে। হ্যাঁ, এটিকে কেবল একটি যুদ্ধ বিমান নয়, বরং একটি এয়ার ডমিনেন্স মেশিনের মনে করা যায় বা মনে করা হয়, কেননা এতে দীর্ঘপাল্লার মিসাইল, উন্নত র্যাডার, সামুদ্রিক যুদ্ধ ক্ষমতা, এমনকি দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা একে অত্যন্ত ডেডলি করে তোলে। বাংলাদেশ যদি এই জেট পেয়ে যায় হাতে, তবে এই প্রথমবার বঙ্গোপসাগরে ভারতের সামনে একটি নতুন আকাশপথের হুমকি তৈরি হতে পারে। কিন্তু বন্ধুরা, আপনারা এখানেই থেমে যান বা থামুন। হ্যাঁ, অনেক স্বপ্ন শুনলেন, এবার বাস্তবতায় আসি। এখানে কিন্তু ভারত এবার প্রবেশ করে গেছে, পুরো খেলাকে ঘুরিয়ে দিয়েছে। কিভাবে? তো শুনুন। ভারত বুঝতে পেরেছিল যে এটি কেবল একটি অস্ত্রের চুক্তি নয়, বরং চীন সামর্থিক একটি কৌশলগত চ্যালেঞ্জ। আর তখনই ভারত তার সবচেয়ে বড় চালটা চেলে দিয়েছে, মানে ডিপ ডিনায়াল স্ট্র্যাটেজি। বাংলাদেশ ইতালির সাথে পদক্ষেপ বাড়াবার মাত্রই ভারত সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে। দিল্লিতে ইতালির ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করা হয়, যেমনটা রিপোর্টে সামনে এসেছে। তবে আসল মাস্টার স্ট্রোক তখন সামনে এলো যখন ভারত জার্মানির সাথে আলোচনা শুরু করলো। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ নেবে ইউরোফাইটার টাইফুন, তাহলে ভারত এখন জার্মানির সাথে কেন কথা বলছে, মানে জার্মানি কেন? তো দেখুন, কারণ হলো ইউরোফাইটার কেবল ইতালির প্রজেক্ট নয়। হ্যাঁ, এই ফাইটার জেটটিকে তৈরি করেছে 4টি দেশ মিলে, মানে ইতালি, জার্মানি, ব্রিটেন ও স্পেন। মানে ধরে নিন আপনি এই ফাইটার জেটটিকে কিনবেন, এই ফাইটার জেটের মালিক এই চারজনের মধ্যে যদি একজন না করে দেয় বা নাকচ করে দেয়, তাহলে আপনার স্বপ্ন ভেঙে চুরমার। আর এই ফাইটার জেটের যে কোনো রপ্তানি চুক্তির জন্য এই 4 দেশের অনুমোদন মাস্ট। অর্থাৎ যদি একটি দেশও ভেটো দেয় বা এটাকে যদি দেয়া থেকে স্টপ লাগিয়ে দেয় বা দেব না বলে, তবে ধরে নিন ওয়াট লেগে গেল, মানে চুক্তি বাতিল। আর এখানেই ভারতের ডিপ ডিনায়াল গেম কাজে আসে। মানে বাংলাদেশের সঙ্গে আমাদের বাকযুদ্ধ বা সরাসরি কোনো যুদ্ধ নয়, সরাসরি হুমকিও নয়,
বরং কৌশলগত উপায়ে শত্রুর সক্ষমতা তৈরি হওয়ার আগেই সেটাকে সম্পূর্ণ ডাউন করে দেওয়া। আর খবর আসছে ভারত তার সম্পর্ক এবং প্রভাব ব্যবহার করে ইউরোপকে ভেতরে ভেতরে এই স্টেটমেন্ট বা বার্তা দিয়ে দিয়েছে যে ওই দেশকে এত উন্নত আকাশ প্রতিরক্ষার সক্ষমতা দেওয়ার অর্থ হলো তা আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী হয়ে উঠবে। আর ঠিক এখানেই কিন্তু বাংলাদেশ ফেঁসে গেল। এখন বাংলাদেশ ঠিকই বুঝতে পেরেছে যে ভারত এত সহজে ইউরোফাইটার তাদের হাতে আসতে দেবে না, এবং এখান থেকেই গল্পে চীনের এন্ট্রি ঘটে। কিভাবে সেটাও শুনুন। তো এখন রিপোর্ট অনুযায়ী যদি ইউরোফাইটার চুক্তি আটকে যায় তবে বাংলাদেশ সরাসরি চীনের দিকে যাবে, অর্থাৎ চীনের ফাইটার জেট কেনার প্রস্তুতি শুরু হতে পারে। মানে চীনের ফাইটার জেট ছাড়া বা বিকল্প ছাড়া আর কোনো অপশান তাদের হাতে নেই, কেননা আমেরিকার ফাইটার জেট তারা পাবে না, রাশিয়ার ফাইটার জেটও তারা পাবে না, অন্য দেশের কথা বাদই দিলাম। ওভারঅল সেখানে আবার একটা বাজেটও সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাকে পালন করে। কিন্তু এই বাংলাদেশের কাছে এত বড় বাজেটও নেই যে সেই বাজেট দিয়ে তারা ভালো অ্যাডভান্স লেভেলের ফাইটার জেট কিনবে। আবার এখানেও সংশয় রয়েছে, কেননা সে বাজেট তারা যে তৈরি করে ফাইটার জেট কেনার পর সেই বাজেটও চুরি হয়ে যায়, এমনটা পুনরাবৃত্তি আবার না হয়। তবে যেটাই হোক, তবে বাংলাদেশ সরাসরি চীনের দিকেই যাবে, অর্থাৎ চীনা ফাইটার জেট কেনার প্রস্তুতি শুরু হতে পারে। এমনটা আপনারা দেখেইছেন পাকিস্তানের কাছে থেকে JF-17 বোল্ডারকে নিয়ে। তবে যেটাই হোক, বাংলাদেশ সরাসরি চীনের দিকে যাবে, অর্থাৎ চীনের ফাইটার জেট কেনার প্রস্তুতি শুরু হতে পারে। আর এটাই সবচেয়ে বড় বিপদ, কারণ চীন কেবল অস্ত্র বিক্রি করে না, সে নিজের সাথে সাথে কৌশলগত প্রভাবও নিয়ে আসে। আজ পাকিস্তান এর সবচেয়ে বড় উদাহরণ। হ্যাঁ, যেখানে চীনা জেট, চীনা মিসাইল, চীনা সিস্টেম ধীরে ধীরে পুরো সামরিক কাঠামোর উপর প্রভাব ফেলেছে। বাংলাদেশও যদি সেম পথে হাঁটে তবে বঙ্গোপসাগরে চীন একটি নতুন ফ্রন্ট বা মঞ্চ পেয়ে যাবে। ভারতের জন্য বঙ্গোপসাগর শুধু সমুদ্র নয়, এখান থেকে আন্দামান ও নিকোবর কমান্ডের কৌশলযুক্ত, এখান থেকে মালাক্কা প্রণালীর উপর নজরদারি করা হবে, এবং এখান থেকে ইন্দো প্যাসিফিকে ভারত নিজের উপস্থিতি বজায় রাখে। এমন পরিস্থিতিতে যদি চীন সমর্থিত এয়ার প্ল্যাটফর্ম বাংলাদেশে আসে তবে ভারতের পূর্ব সামুদ্রিক ফ্রন্টের চাপ বাড়তে পারে। কিন্তু ভারতও চুপ করে বসে থাকার পাত্র নয়। ভারত ইতিমধ্যেই পূর্ব সেক্টরে নিজের সামরিক শক্তি বাড়াচ্ছে, যেমন রাফাল, সুখোই 30, ব্রহ্মোস, অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম ক্রমাগত কিন্তু পূর্ব কমান্ডে মোতায়েন করছে, এবং অ্যাডভান্স থেকে অ্যাডভান্সতর লেভেলে নিয়ে যাচ্ছে। ভারতীয় নৌবাহিনীও বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি জোরদার করেছে। অর্থাৎ পরিষ্কার যে বাংলাদেশ যদি চীনের ইশারায় লাফানোর চেষ্টা করে তবে ভারত তার প্রতিটি পদক্ষেপের জবাব কৌশলগত উপায়ে দেবে। কারণ ভারত জানে যে আজকের দুনিয়া যুদ্ধ কেবল সীমান্তের লড়াই হয় না, এখন যুদ্ধ হয় ডিপ্লোমেসি, অস্ত্র চুক্তি, অর্থনৈতিক চাপ, ইকোনমি, এমনকি কৌশলগত জোটের মাধ্যমেও লড়া হয়। এবং আপাতত বঙ্গোপসাগরে ভারত সেটাই করছে। কোনো গুলি না চালিয়ে, কোনো শোরগোল না করে বাংলাদেশের বড় এয়ারফোর্স আকাঙ্ক্ষার ওপর ডিপ ডিনায়াল স্টপ লেগে গেছে। এখন দেখার বিষয় এটাই যে ঢাকা ভারতের সাথে ভারসাম্য বজায় রাখে, নাকি এখন যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে তেমনটাই চলে, না পুরোপুরি চীনের শিবিরে চলে যায়। তবে এতটুকু নিশ্চিত যে বঙ্গোপসাগর আগামী সময়ে এশিয়ার নতুন কৌশলগত যুদ্ধক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে, এবং সেখানে ভারত যে কোনো মূল্যে নিজের আধিপত্য দুর্বল তো হতেই দেবে না। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কি মনে হয় ভারত এই পদক্ষেপ নিয়ে একদম ঠিক করেছে? হ্যাঁ অথবা নাই লিখে জানান। আর যদি ইনফরমেশন আপনাদের কাছে এতটুকু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।